যুদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা বক্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে এবং আমি অনেককে দেখছি এটাকে শেয়ার করে এটাকে এক ধরনের ইঙ্গিত হিসেবে দেখার চেষ্টা করছেন যে এটা মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধের সম্ভাবনাকে তিনি ইন্ডিকেট করছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এত আনন্দ ছিল, মনে হয় যে প্রত্যেকটা মানুষের বাড়িতে ঈদ ছিল। কারণটা কি? বাংলাদেশের বিজেপি বর্ডার গার্ডের পা ধরে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের ভারতের বিএসএফ। কারণ ভারতের বিএসএফ একটা স্টুপিড এটা একটা দল, মানে বাহিনী একটা। কারণ এদের কাজই হচ্ছে সবসময় বাংলাদেশে ঢুকে অনুপ্রবেশ করে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আমাদের দেশের মানে গরিব নাগরিকদের উপর গুলি চালানো, তাদের জমিন হস্তক্ষেপ করা, বাংলাদেশের ভিতরে ঢুকে যেন আশেপাশে যেন মসজিদ তৈরি করতে না পারতে, রাস্তা তৈরি করতে না করতে পারে, বিভিন্ন কিছু বাধা সম্মুখীন সবসময় এই বিএসএফ করেই ফেলতো। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। যুদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা বক্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে এবং আমি অনেককে দেখছি এটাকে শেয়ার করে এটাকে এক ধরনের ইঙ্গিত হিসেবে দেখার চেষ্টা করছেন যে এটা মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধের সম্ভাবনাকে তিনি ইন্ডিকেট করছেন। প্রশ্ন হচ্ছে আমরা এটাকে এভাবে দেখব কিনা। তবে যে কনটেক্সটে তিনি এই ধরনের কথা বলেছেন সেটাকে মিলিয়ে কেউ কেউ এভাবে হয়তো ভাবতেও পারেন। আমি তার বক্তব্যটা একটু পড়ি। তিনি বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী সিদ্ধান্ত। আচ্ছা, তিনি বলছেন, আমি ওনার বিস্তারিত মন্তব্যটা পড়ি। উনি বিমান বাহিনীর একটা মহড়ায় গিয়েছিলেন, সেখানে তিনি বলছেন, আমি যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি নিয়েও ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। তিনি আরও বলেন, কাজে এই পৃথিবীর মধ্যে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, প্রস্তুতি নিতে হলে আধাহাদি প্রস্তুতির কোনো জায়গা নেই। তিনি বিমান বাহিনীর জন্য অনেক কিছু করবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। আমি এই কথাটা একটু বলে রাখি, বাংলাদেশের বিমান বাহিনী সম্ভবত আমাদের তিন বাহিনীর মধ্যে দুর্বলতম। আমাদের উচিত হবে এই সরকার বা ভবিষ্যৎ সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের দিকে মনোযোগ দেয়া। যাই হোক, আজকের আলোচনা সেটা না। সাম্প্রতিক সময় মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে অনেক আলাপ হচ্ছে এবং এই মানবিক করিডোর দিতে গিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এই আশঙ্কাও করা যাচ্ছে। মানে মোদ্দা কথাটা হচ্ছে, মিয়ানমারকে যদি বাংলাদেশ মানবিক করিডোর দেয়, মানুষ বাংলাদেশের এটা মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট এখানে এয়ার স্ট্রাইক করতে পারে মিয়ানমার বিমান বাহিনী, এবং সেটা যদি হয় বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরের এয়ার স্ট্রাইকের পাল্টা বাংলাদেশ না দিয়ে আসলে থাকা অসম্ভব পুরোপুরি। তো সেই পরিস্থিতি বা সেই প্রেক্ষাপটে যখন প্রধান উপদেষ্টা এই ধরনের একটা মন্তব্য করেন, সেটাকে কেউ কেউ মিলিয়ে একসাথে যে মিয়ানমারের সাথে যুদ্ধ প্রস্তুতির এক ধরনের ইঙ্গিত তিনি দিতে চাইছেন বলে বলছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যদি এভাবে খেয়াল করি, প্রধান উপদেষ্টা গেছেন একটা বাহিনীর মহড়ায়, বিমান বাহিনীর মহড়ায়, এবং সেই মহড়ায় তিনি যাবার পরে খুব স্বাভাবিকভাবে যুদ্ধের আলাপ আসবে। একটা কথা খুব সোজাসাপটা, আমরা যে কোনো বাহিনী, সেটা আমরা তিন বাহিনী, সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী, আমরা আসলে রাখি, আমরা সেটাকে গ্রো করানোর চেষ্টা করি, জনবল বাড়াই, হার্ডওয়্যার বাড়াই, উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করা। এরা যুদ্ধের বাহিনী, এরা পুলিশ নন। এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে আছেন পুলিশের দায়িত্ব নিয়ে, মূলত আসলে এইসব কাজের তাদের না, তাদের কাজ যুদ্ধ করা। ফলে যেটা হয়, কোনো না কোনো ফর্মে যুদ্ধ আসলে করবো আমরা, সেনাবাহিনী রাখার মাধ্যমেই আমরা এটা ইন্ডিকেট করি এবং নিশ্চিতভাবেই এই বাহিনীগুলোকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে পাঠিয়ে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করব, এটা উদ্দেশ্য না। এটা একটা বাই প্রোডাক্ট এবং আস্তে আস্তে পরিস্থিতি যা হচ্ছে জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা যখন কোনো এ ধরনের সামরিক বাহিনী আমরা তৈরি করি, আমরা সেটাকে পুষতে থাকি, আমরা সেটাকে বড় করতে চাই, আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই, আমাদের মধ্যে যুদ্ধের কথা মাথায় রাখতে হবে। আইদার আমি আক্রান্ত হয়ে সেটাকে ডিফেন্সিভভাবে সেই যুদ্ধে জড়িত হব, অথবা আমি আক্রমণাত্মকও হতে পারি। একটা দেশ প্রয়োজনে আক্রমণাত্মক হতে পারে।
মিয়ানমারের সাথে আমরা কোনো পরিস্থিতিতে আক্রমণাত্মক মানে আমরাই আগে অ্যাটাক করব সেই পরিস্থিতি হবে না, নট নেসেসারিলি। এটা ডিপেন্ড করে আমার স্বার্থ কী আছে, আমার স্ট্র্যাটেজি কী, এইসব নানান হিসাব নিকাশের ভিত্তিতে। ফলে এরকম একটা বাহিনীর মহড়ায় গিয়ে প্রধান উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতির কথা তো বলবেনই, কিন্তু ভাষাটা বেশ কঠোর ছিল। ফলে যেটা হয়েছে, যেহেতু একটা প্রেক্ষাপট এখন তৈরি হচ্ছে, তার সাথে অনেকে এটাকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে খুব বেশি মেলানোর কিছু নেই। মিয়ানমারের এই ঘটনা না থাকলেও ওখানে গিয়ে আমাদের যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতার আলাপ আসলে করা দরকার আছে, এবং জাতির কাছে ওই বার্তাটা দেয়া দরকার। সেটা হচ্ছে একটা সামরিক বাহিনী কেন থাকে, সেটা নিয়ে আমরা কী করতে চাই। এবং উনি রাইটলি বলেছেন, পৃথিবীতে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটা যদি আমি আবারও পড়ি, খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যুদ্ধ কামনা করি না, যুদ্ধ পরিস্থিতি যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সত্যি তাই, এবং যুদ্ধই সম্ভবত সবচেয়ে প্রাচীনতম জিনিসগুলোর একটা, যেটা এখনও আছে, এটা ভবিষ্যতেও থাকবে। মানে কোনো না কোনো ফর্মের যুদ্ধ, যুদ্ধের ফর্ম পাল্টে গেছে, যুদ্ধের ধরন পাল্টে গেছে, কিন্তু কোনো না কোনো ফর্মের যুদ্ধ আসলে আছে। সেই আদিমকালেও যুদ্ধ আসলে ছিলই। সুতরাং কেউ যদি মনে করি পৃথিবীকে একটা যুদ্ধ মুক্ত পৃথিবী আমরা পেতে পারি, এটা ভুল। আর বিশেষ করে এখন যখন আমাদের এই ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে যাচ্ছে, আমেরিকা এবং পশ্চিমাদের নেতৃত্বাধীন যে ওয়ার্ল্ড অর্ডার সেটা ভেঙে পড়ছে, এবং বিশেষ করে যখন ট্রাম্পের মতো একজন মানে একরকম উন্মাদ মানুষ বলবো ক্ষমতায় এসছেন, তখন এই ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে যাওয়ার পরিস্থিতি খুব দ্রুত হচ্ছে। চায়না মাথা তুলছে, রাশিয়া ইউক্রেনে তার সাফল্য যেভাবে করতে পেরেছে, এদিকে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট লেগে আছে, যে কোনো সময় যে কোনো দিকে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সো সামনের পৃথিবী আরও বেশি ভলেটাইল হয়ে উঠবে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রত্যেকটা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা দরকার, এবং যুদ্ধ প্রস্তুতি খুবই খুবই আধুনিক থাকা দরকার, কঠোর থাকা দরকার, আন্তরিক থাকা দরকার। তাই আমি তার এই বক্তব্যকে মিয়ানমারের এই সাথে যে এক্সিস্টিং পরিস্থিতি আছে তার সাথে খুব বেশি মেলাতে চাই না। এটা একটা স্বতন্ত্র বক্তব্য হিসেবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বাংলাদেশের বিজেপি বর্ডার গার্ডের পা ধরে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের ভারতের বিএসএফ। কারণ ভারতের বিএসএফ একটা স্টুপিড এটা একটা দল, মানে বাহিনী একটা। কারণ এদের কাজই হচ্ছে সবসময় বাংলাদেশে ঢুকে অনুপ্রবেশ করে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আমাদের দেশের মানে গরিব নাগরিকদের উপর গুলি চালানো, তাদের জমিন হস্তক্ষেপ করা, বাংলাদেশের ভিতরে ঢুকে যেন আশেপাশে যেন মসজিদ তৈরি করতে না পারতে, রাস্তা তৈরি করতে না করতে পারে, বিভিন্ন কিছু বাধা সম্মুখীন সবসময় এই বিএসএফ করেই ফেলত। তো গতকালকে যখন বাংলাদেশের সীমানা ঢুকে কৃষককে ধরে নিয়ে যেতে চাইছিল, তাৎক্ষণিক আমাদের বিজেপির সদস্যদেরকে খবর দিলে সাথে সাথে তারা অ্যাকশন নেয়। কারণ ভারত মনে করেছিল এখন মনে শেখ হাসিনার ক্ষমতা আছে, আমরা তো বাংলাদেশের ভিতরে গেলে যা খুশি তাই প্রভাব করতে পারবো, মানে হ্যাডম খাড়ায় কাজ করতে পারবো। কারণ শেখ হাসিনা তো আমাদের ভারতের নাগরিক, তারা আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশে যা খুশি তা করবো, বাংলাদেশের গুলি করবো, মারবো, বাংলাদেশের গরিব রাষ্ট্র মেরে ফেলি, কোনো সমস্যা নাই। কারণ তারা এটা মনে করি আসছিল। কিন্তু দুইজন বিএসএফ কে এমন ধুলাই দিছে, ধুলাই দেওয়ার পর লাস্টে তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে অস্ত্রসহ সিস্টেম মোতাবেক তাদেরকে আবার রিটার্ন পাঠাইছে। এটা বাংলাদেশের একটা ভদ্রতা, মানবিক কাজ করেছে। অন্য দেশ হলে তাদেরকে ঠিকই হত্যা করতো। আর ভারতে ক্ষমা চাইতে কোনো দ্বিধা করে না, তারা সুযোগ পেলে মানুষকে হত্যা করে, আর যখন বিপদে পড়ে যায় তারা ক্ষমা প্রার্থী হয়ে যায়। এটাই হতো ভারতের চরিত্র। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, ওই যে মনে আছে অনেকের, নেপালে একটা ব্যক্তিকে তারা গুলি করে মেরেছিল, পুরা নেপাল রাষ্ট্রের কাছে তারা ক্ষমা চেয়েছে। আর এই শেখ হাসিনা ক্ষমতা থাকার পর 2019 সালে প্রায় 149 জন, 2020 সালে প্রায় 150 জনের উপরে, এই 2টা বছর 19 এবং 20-এ প্রায় 300 জন আমাদের দেশের গরিব নাগরিকদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল এই ভারতীয় বিএসএফ। বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আমাদের র্যাবের কিছু সদস্যকে কুমিল্লা 14 গ্রাম দিয়ে তুলে নিয়ে গেছিল, গণপিটুনি দিয়ে ভারত থেকে আবার বাংলাদেশের প্রশাসনকে তুলে নিয়ে যায়, বাংলাদেশের বিজেপিকে তুলে নিয়ে যায় ভারতের লোকেরা। কত বড় সাহস দিয়েছে। তারপরও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ মন্ত্রী, কোনো কিছু প্রতিবাদ করতো না। তারা ভারতের উপর দিয়ে কথা বলে না। কারণ কি, ভারত হচ্ছে শেখ হাসিনার একটা আত্মার জায়গা। বাংলাদেশের চাইতো মহব্বতের জায়গা হচ্ছে ভারতে। আপনারা জানেন বাংলাদেশের বিজেপি বিডিআর বলেন, তারা একটা বীরের জাতি। 2001 সালে আপনার রৌমারি উপজেলা, কুড়িগ্রামে আপনারা জানেন, 2001 সালে রৌমারি বড়াইবাড়ি এলাকায় যে যুদ্ধ হয়েছিল, বিএসএফ বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বিডিআর ক্যাম্প দখল করতে আসছিল। মাত্র হাতে গোনা 11-12 জন বিডিআর
প্রায় 300 জন বিএসএফ এর সাথে যুদ্ধ করে প্রায় 178-এর উপরে প্রায় 200-র কাছাকাছি বিএসএফ কে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং তৎকালীন বিজিবি মানে বিডিআর এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান। এবং ভারতে এবং বাকি বিএসএফরা পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, বাকি সবাই মারা গিয়েছে বাংলাদেশের ক্যাম্প দখল করে আসার পরে। তারপরে ওই মেজর জেনারেল ফজলুর রহমান এবং খুব তিক্ততার সাথে সাহসের সাথে ভারতকে হুঙ্কার দিছে দ্রুত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য। অনুপ্রবেশ করে বাংলাদেশের বিনা অনুমতিক্রমে বাংলাদেশে অস্ত্র সহ কেন বাংলাদেশে প্রবেশ করলো তার জন্য ভারত ক্ষমা চাইতে হবে। তখন কিন্তু তৎকালীন 2001 সালে ক্ষমতা ছিল যে বর্তমান এই ফেরাউন ফেসিস্ট শেখ হাসিনা। তখন শেখ হাসিনা কি করছে, ওই মেজর জেনারেলের কথাকে ওভারটেক করে ভারতের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে যেত। ওই মুহূর্তে কি করলো শেখ হাসিনা, ওই ভারত তৎকালীন প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীর কাছে মানে এটা সমবেদনা জানাইছে যে আমরা দুঃখিত, এটা বিডিআর এর ভুল হয়েছে, বিডিআর এর মারাটা ঠিক হয় নাই। অথচ আমাদের দেশে প্রবেশ করে আমাদের বিডিআর কে মারতে আসছে শেখ হাসিনা, ওদের কাছে ক্ষমা চায় আমাদের বিডিআর কে দোষারোপ করে। তৎকালীন মেজর জেনারেল মহাপরিচালক ফজলুর রহমানকে ডিমোশন করে দেয়, চাকরিচ্যুত করে দেয়। কত বড় অমানুষের বাচ্চা ছিল এই শেখ হাসিনা, আমাদের বাংলাদেশকে একটা মানে সে নিজে গোলামি করতো আর আমাদের বাংলাদেশিকে সে গোলাম বানিয়ে রাখতো ভারতের ইশারায়। এখন কিন্তু শেখ হাসিনা নাই। এই দুইজন বীর বিএসএফ মানে বিজিবি দেখিয়ে দিয়েছে বিএসএফ কে কিভাবে প্রতিহত করতে হয়। আসলে সত্যিকার অর্থে ভারতের প্রশাসন, ভারতের ডিফেন্স একটা কাপুরুষ। কারণ কি জানেন, আমি আপনাকে একটু কথা বলি, বাংলাদেশের সোলজাররা সৎভাবে টিউবওয়েলের পানি খায়, মায়ের দুধ খায়, আর ভারতের হেরাকা গোমূত্র মুদ খায়, ছাগলের গরুর মুদ খায় এবং মদ খায়, ওই যে ড্রিঙ্ক করে, এগুলা খায়। তারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা একটু হলে ঘুমিয়ে যায়, তাদের এত সাহস নেই বাঙালির মতো। কারণ কি কথাটা কেন বললাম, কারণ ভারত যতবার যুদ্ধে লিপ্ত হয়েছে, 1962 সালে চায়নার সাথে যুদ্ধ হয়েছে বিপুল ভাবে, খুব মানে অপমান ভাবে চায়নার সাথে পরাজিত হয়েছিল 1962 সালে। পাকিস্তানের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছিল। শেষের যে যুদ্ধটা হয়েছিল 1965 সালে, আপনার ভারতের প্রধানমন্ত্রী লাল বিহারী শাস্ত্রী বলেছিলেন যে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ জিন্নাকে যে আমরা পাকিস্তানের করাচিতে এসে চা খাবো। তখন ওই যুদ্ধ শুরু হয় শিয়ালকোট, আপনার ওই যে শিয়ালকোট বর্ডারের দিকে। তখন মোটামুটি ভারতের অবস্থান খুবই ভালো ছিল, পাকিস্তানের বিভিন্ন কোম্পানিগুলো একটু ডাউনের দিকে ছিল যুদ্ধের সময়। তখন কিন্তু দেখেন ওই তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমান একটা কোম্পানির কমান্ডারের দায়িত্বে ছিলেন পাকিস্তানের। তখন ওনার ওই ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বে, ওই কোম্পানির নেতৃত্বে ভারতের 104টা ট্যাঙ্ক ধ্বংস করে ভারতকে পরাজিত করেছিল। তখন কিন্তু ভারত পাকিস্তানের সাথে পরাজিত করে এই মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। আর এই মেজর জিয়াউর রহমানকে টার্গেট করে যখন পাকিস্তানের সাথে আমরা বিজয়ী হই, তখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হন বীর উত্তম, তখন তাকেও টার্গেট করেছিল ভারত। শেখ হাসিনাকে যখন শেখ মুজিবুর হত্যার পর যখন ভারতে পালিয়ে যায়, যখন বাংলাদেশে শেখ হাসিনা আসেন, তখনই কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয় শেখ হাসিনা আসার পরে। এটাও কিন্তু একটা ভারতেরই চক্রান্ত। তো আমরা মনে করি ভারত কখনোই একটা ভালো একটা রাষ্ট্র না। তারা সবসময় একটা প্রতিহিংসা করে, তাদের মনের ভিতরে মুখের মধ্যে হাসি থাকলেও মনের মধ্যে একটা কুৎসিত একটা চিন্তা ভাবনা থাকে অন্য দেশকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে। কারণ তাদের ভিতরে ইমান আমল কোনো কিছু নাই, তারা সবসময় নিজেদের স্বার্থ দেখে। এই দেখেন ভারত কতটুকু একটা নিকৃষ্ট একটা দেশ, এই হিন্দুত্ববাদী দেশগুলো। আমি সবাইকে বলি না, এই নরেন্দ্র মোদী আসার পর ভারত বাংলাদেশের যে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সিস্টেম মানে করছে, যে মুসলিম হিন্দু এগুলো নিয়ে। অথচ দেখেন কিছুদিন আগেও যে 2021 সালে যে করোনা মহামারী গিয়েছে, ভারতের কত মানুষ মারা গিয়েছিল, মানুষের হসপিটালে জায়গা দিতে পারে না, করোনা রোগীদের জায়গা দিতে পারে না। আমাদের মুসলমানদের মসজিদ খুলে দেওয়া হয়েছিল এই হিন্দুদের জন্য, থাকার জায়গা করার জন্য। আর সেই হিন্দুরা ভারতের মসজিদগুলো ভাঙে, হিন্দু মুসলিমদেরকে হত্যা করে। কত বড় অমানুষ, কত বড় মুনাফেক, চিন্তা করে দেখেছেন তারা হিন্দুরা কত বড় খারাপ হতে পারে। এক কথাই শেষ, আমরা বাংলাদেশের বিজয়ী, আমাদের সাহসী দেশ, ছোট্ট দেশ হলো আমাদের বাঙালিরা খুব সাহসী। এখন দাদারা ভারতের যতই হস্তক্ষেপ করো, বাংলাদেশের একটা চুল পরিমাণ ক্ষতি করা তোমাদের সাহস নাই। কারণ এখন আমরা বাংলাদেশ আস্তে আস্তে অনেক শক্তিশালী হব। আমরা এতদিন ভেবেছিলাম ভারত বাংলাদেশের অত্যন্ত কাছের একটা বন্ধু, ভারত আমাদের বিপদ আপদে পাশে থাকবে। কিন্তু ভারত শেখ হাসিনার এই অধপতনের পর ভারতের রূপগুলো আমরা জানতে পারলাম, তাদের চেহারাগুলো আমরা বুঝতে পারলাম, তাদের মনের ভিত্তিতে কি ছিল। এখন থেকে আমাদের সামরিক শক্তি, প্রশাসন, ডিফেন্স এবং এয়ার ডিফেন্স সমস্ত কিছু আমাদের ইমপ্রুভ করতে হবে, শক্তিশালী করতে হবে, যেন ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করলে যেন তার প্রতিহত করে তার উল্টা আক্রমণ যেন আমরা ভারতের
আঘাত আমরা ভারতের মধ্যে যেন ভূখণ্ডের জন্য আমরা আঘাত আনতে পারি, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আগের চাইতে শতগুণ শক্তিশালী করার প্রচেষ্টার দিকে এগিয়ে যাচ্ছে। এইটার চিন্তা ভাবনা আমাদের ছিল না, শুধু ভারতের এই চিহ্নগুলো আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে ভারত ভবিষ্যতে আমাদের জন্য কি চিন্তা ভাবনা করে রেখেছিল। তো ধন্যবাদ জানাই বাংলাদেশের বিজেপিকে। আপনারা শেখ হাসিনার আমলে আপনাদের হাতে অস্ত্র কেড়ে নিয়ে লাঠি ধরিয়ে দিয়েছিল, এখন আপনারা আবার অস্ত্র ফিরে পেয়েছেন। এই সাহসিকতা ধরে রাখবেন, বাংলার জনগণ আপনাদের পাশে আছে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত কখনোই একটি সাহসী মানে দল, মানে সাহসী সামরিক বাহিনী না। আমাদের বাংলাদেশের সব দলের সব বাহিনী সাহসী, সেটা আমরা প্রমাণ করে দিই, সেটা আমরা আবারও প্রমাণ করছি। মানে রৌমারি থেকে শুরু করে গতকালকে পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে আমরা কি পারি আর না পারি। শেখ হাসিনা যতদিন ছিল ভারতের বিএসএফ নির্বিচারে মানুষকে হত্যা করত, আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানে বর্ডার গার্ডকে কাপুরুষ বানিয়ে রেখেছিল, কারণ তারা হস্তক্ষেপ করেছিল ভারতের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। এখন যখন শেখ হাসিনা নাই, আমাদের বাংলাদেশের বিডিআর মানে বর্ডার গার্ড মানে জাগ্রত হয়ে গেছে, মানে তাদের বুঝাচ্ছে যে ভারতে বিএসএফ হচ্ছে আমরা কম না, তারা দেশ বড় হতে পারে, আমাদের কাছে তাতে আমরা কিছু আসে যায় না। কারণ আমি গত লাইভও বলেছিলাম যে গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না। ভারত বড় রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র। ভারত গরু, আমরা কসাই, তত কসাইয়ের কাছে গরু কিছু না, আমরা খায় ফেলাম, এক কথাই শেষ। তত সাবধান করে দিচ্ছি ভারতকে, ভালো হয়ে যান, বেইমানি করবেন না, কারণ এই পর্যন্ত আপনারা যত বাংলাদেশে ক্ষতি করেছেন তার হিসাব আমরা কিন্তু নিব যদি বেশি বাড়াবাড়ি করেন। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।